আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমাদের টাইপ 2 এর বিষয়বস্তু হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করার যে বেনিফিটসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা বেশ কিছু এমসিকিউ সাজিয়েছি, সেই জায়গা থেকে আসলে আমরা আলোচনা করব। এবং এটা হচ্ছে আমাদের 22 নম্বর থেকে 32 নম্বর সিরিয়ালের যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো সবই কিন্তু আমাদের টাইপ 2 এর অন্তর্ভুক্ত। এবং খেয়াল করে দেখবা যে আমাদের এই প্রশ্নগুলোর গুরুত্ব বোঝাতে আমরা বেশ কিছু তারকা চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ 2 স্টার 3 স্টার এরকম ব্যবহার করেছি, এবং 3 স্টার প্রশ্নগুলো লাল রঙের করে দিয়েছি যাতে করে তোমাদের চোখে আসলে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে। প্রথম প্রশ্নে আমরা আসব, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার কথা জিজ্ঞাসা করেছে, তাই না? আমি যদি তোমাদেরকে বলি দাতা ও গ্রহীতা, এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য। এটা কি দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য? দুতরফা দাখিলা পদ্ধতি আমাদেরকে সামগ্রিক ফলাফল প্রদান করে, এইটাও দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতিতে দুইটা পক্ষ থাকে, দ্বৈত সত্তা থাকে, এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। আমাদের কাছে জানতে চেয়েছে কি? আমাদের কাছে জানতে চেয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি। তাহলে ভাই সুবিধা কোনটি? সুবিধা হচ্ছে সহজ প্রয়োগ। এই সুবিধা কোনটি? সুবিধা হচ্ছে সহজ প্রয়োগ। অর্থাৎ আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির অ্যাপ্লিকেশনটা অনেক সহজ হয়। আমরা এটা কিছুটা জটিল পদ্ধতি, এটা বলার কোনো সুযোগ নেই যে এটা একদমই সহজ পদ্ধতি। কিছুটা পদ্ধতিগতভাবে কিছুটা কঠিন হলেও এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করাটা সহজ। এটার মধ্যে আসলে কোনো ধরনের কোনো প্যাচগোছ কিন্তু নাই। এরপরে যদি আমরা আসি 23 নম্বর প্রশ্নে বলা আছে, হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? খেয়াল করে দেখো, আমি যদি কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে চাই, আমি কিন্তু এমন একটা পদ্ধতিকেই বেছে নিব যেই পদ্ধতিটা আমাকে সর্বোচ্চ নিশ্চিত, সর্বোচ্চ সঠিক এবং পরিপূর্ণ একটা হিসাব প্রদান করবে, তাই না? এর পাশাপাশি এই পদ্ধতিটা যেন একটা আধুনিক পদ্ধতি হয়, এই পদ্ধতিটা যেন বর্তমান যুগের সাথে সময় উপযোগী একটা পদ্ধতি হয়। তো দুতরফা দাখিলা পদ্ধতি আমাদের জন্য জনপ্রিয় বা আমাদের কাছে জনপ্রিয়, তার প্রধান কারণ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 24-এ। 24 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি ভাইয়া। 24 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, 24 নম্বর প্রশ্ন বলেছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? ভাইয়া যেহেতু আমরা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নিয়েই আলোচনা করছি, তাই না? তো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটা? সার্বজনীন স্বীকৃতি, যে কোনো ব্যক্তি হিসাব রক্ষণ করতে পারে, নাকি হচ্ছে আমাদের এই পদ্ধতির সময় বাঁচায়, সব ধরনের প্রতিষ্ঠানে এটা জনপ্রিয়। ভাইয়া আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, এটা সুবিধা হচ্ছে এই পদ্ধতিটা আসলে সবার কাছেই অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সবাই এই পদ্ধতিটাকে স্বীকার করে, তাই না? সবাই এই পদ্ধতিটাকে মানে, এই পদ্ধতিটা সকলের নিকট গ্রহণযোগ্য একটা পদ্ধতি, যে কারণে আমরা আসলে দুতরফা দাখিলা পদ্ধতিটাই সবচাইতে বেশি ব্যবহার করি, তাই না? আচ্ছা, এরপরে যদি 25 নম্বর প্রশ্নে আমরা আসি, স্থায়ী সম্পত্তি হ্রাস পায়। স্থায়ী সম্পত্তি হ্রাস পায়, ভাইয়া আমার একটা স্থায়ী সম্পত্তি আছে, ফিক্সড অ্যাসেট আছে, এই জিনিসটা রিডিউস হয়ে যাবে, কমে যাবে কখন? যদি আমি সম্পত্তিটা বিক্রি করে দেই তাহলে আমার সম্পত্তিটা কমে যাবে। এর পাশাপাশি ওই অ্যাসেটের উপরে আমার যদি কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় তাইলেও কিন্তু আমার ওই অ্যাসেটের পরিমাণটা রিডিউস করতে হয়, তাই না? তাহলে এই যে আমাকে বললো যে আমার একটা ফিক্সড অ্যাসেট, এটা কখন রিডিউস হয়? রিডিউস হয় হচ্ছে যখন আমি অবচয় ধার্য করি, তখন যখন হচ্ছে আমি ওই সম্পত্তিটা বিক্রি করে দেই তখন। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোন জায়গায় আছে? 1 ও 2 আছে হচ্ছে ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি? 25-এর উত্তর হচ্ছে ক।
এর পরের প্রশ্নে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 26। এই সবগুলো প্রশ্ন কিন্তু রেড মার্কের, এবং রেড মার্ক মানে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই রেড মার্ক মানে কিন্তু ঝুঁকিপূর্ণ না, এই রেড মার্ক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো কি বলা আছে 26-এ, একটি ব্যবসায়ের নগদ তহবিলের সাথে নিচের কোনটির বিপরীত সম্পর্ক হয়? খেয়াল করে দেখো, একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নগদ টাকা, নগদ তহবিল, ওইটার সাথে কার একটা বিপরীত সম্পর্ক, কার একটা অপোজিট রিলেশন তৈরি হয়, তাই না? সেটা হচ্ছে কি, আমার দেখো সেটা হচ্ছে পাওনাদারের সাথে। কেন? তার কারণ হচ্ছে পাওনাদার এমন একজন ব্যক্তি, পাওনাদারের ইংরেজি নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ ওই ভদ্রলোক বা ওই ব্যক্তি তিনি আমার কাছে টাকা পায়, আমার কি করতে হবে? তাকে টাকা দিয়ে দিতে হবে, আমার তাকে টাকা দিয়ে দিতে হবে। আমি যদি কাউকে টাকা দিয়ে দেই তাহলে নিঃসন্দেহে আমার টাকার পরিমাণ কমে যায় না? তাহলে এই যে নগদ তহবিলের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে পাওনাদারের, তার কারণ পাওনাদারের ফলে আমার টাকার পরিমাণটা কমে যায়, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই 27 নম্বর প্রশ্নে। বলা আছে রেভিনিউ বা আয়ের যে অংশ ব্যয়ের অপেক্ষা অধিক তাকে কি বলে? খেয়াল করো, রেভিনিউ অপেক্ষা, রেভিনিউর বাংলা হচ্ছে আয়, আয়ের যেই অংশটুকু ব্যয়ের অপেক্ষা অধিক, আয়ের যেই অংশটুকু ব্যয়ের চাইতে বেশি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রফিট, বা বাংলায় যেটাকে আমরা বলছি হচ্ছে মুনাফা, তাই না? খেয়াল করে দেখো কি বলছে, যে আয়ের যেই অংশ ব্যয়ের অপেক্ষা অধিক, তাই না? তাহলে আয়ের যেই অংশটুকু ব্যয়ের চাইতেও বেশি, ওইটাকে আমরা কি বলি ভাইয়া? ওইটাকে আমরা বলি হচ্ছে মুনাফা বা লাভ বা প্রফিট, তুমি যেটাই বলো না কেন। আচ্ছা, এরপরের প্রশ্নটায় আমরা যাব। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 28। 28 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট করতে হয়? কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট করতে হয়, তাই না? দেখো, ক্রেডিট করতে হয় যদি আমার ব্যয়ের পরিমাণটা হ্রাস পায়, ব্যয়ের পরিমাণ যদি কমে যায়, তখন সেটাকে আমরা কি করি? তখন সেটাকে আমরা ক্রেডিট করি। কিভাবে? দেখো, আমরা সবাই জানি যে আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। এর মধ্যে হচ্ছে আমাদের সম্পদ এবং ব্যয়, এই দুইটার ক্ষেত্রে কি, যখন সম্পদ আর ব্যয় বৃদ্ধি পায় সেটাকে আমরা কি করি? সেটাকে হচ্ছে আমরা ডেবিট করি। যখন হচ্ছে এই দুটা হ্রাস পায় তখন সেটাকে আমরা ক্রেডিট করি। আবার আয়, দায় আর হচ্ছে মূলধন, এই তিনটা জিনিসের ক্ষেত্রে কি হয়? যখন এগুলো বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ক্রেডিট করি, আর যখন হ্রাস পায় তখন এগুলোকে আমরা ডেবিট করি। তো এখন তুমি এটার সাথে মিলিয়ে রাখো, একমাত্র ব্যয় যদি রিডিউস হয়ে যায় তখনই কিন্তু ক্রেডিট হয়, তাই না? তার কারণ সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা কি করব? ডেবিট করে দিব। আয় হ্রাস পেলে আমরা কি করব? ডেবিট করে দিব। দায় হ্রাস পেলে আমরা কি করব? ডেবিট করে দিব, তাই না? তাহলে শুধুমাত্র ব্যয় হ্রাস পেলেই আমরা কি করি? ক্রেডিট করে দিই। তাহলে উত্তর হচ্ছে ঘ। এরপরে কি বলা আছে? দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো হলো গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক অবস্থা নিরূপণ, তারপর হচ্ছে কি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। আমরা যদি পাঠ্য বইটা একটু ভালো করে একবার রিডিং পড়ে থাকি তাহলে আমরা সবাই জানবো যে এটার সুবিধা কিন্তু তিনটাই, 1, 2, 3। আচ্ছা, এরপরে চলে যাব 29-এর পরে কত আছে? 29-এর পরে হচ্ছে 30 নাম্বারটা এই পাশে আমরা পাবো। হ্যাঁ, ওকে, এরপর আমরা আসি 30 নম্বর প্রশ্নে। বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? ভাইয়া আরেকবার বলেছে দুতরফা দাখিলা পদ্ধতি, এটা সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে এই পদ্ধতির ফলে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। কি করতে পারি ভাইয়া? গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। এরপর বলা আছে নিচের কোনটিকে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা বলা যায়? নিচের কোনটিকে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা বলা যায়? এটা আসলে একটা আপেক্ষিক উত্তর। খেয়াল করে দেখো, আমি অপশন থেকে চুজ করবো আসলে কোনটা সুবিধা। এটা হচ্ছে কি অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। আমাদের হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের এক্সপেন্সগুলোকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করার মাধ্যমে ওই জিনিসগুলোকে আসলে আমি চাইলে কিছুটা কমাইতেও পারি, তাই না? তো দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে কি করা যায়? ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করা যায়, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 32-এ। 32 নম্বর প্রশ্নে বলেছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে
কোনটি প্রস্তুত করা হয়? আমরা আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করি বা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ। মনে রাখতে হবে রেওয়ামিল তৈরি করার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, তাই না? তাহলে ভাই খেয়াল করে দেখো, এটাই কিন্তু ছিল কি আমাদের টাইপ 2 এর বেশ কিছু এমসিকিউ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে কথা বলবো, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এবং দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বইসমূহ। এই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আমরা টাইপ 3 তে কথা বলবো। তো টাইপ 3 ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।